আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতিতে যদি কোনো বিদেশি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে রেজিম চেঞ্জে, সেক্ষেত্রে সম্ভবত এক নম্বরে আসবে রবার্ট ক্লাইভের নাম। গত ৫০০ বছরের ইতিহাসে তারপরে নাম আসবে পিটার ডি হাসের। রবার্ট ক্লাইভ বাংলার জমিনে যে ২০ বৃক্ষ স্থাপন করেছিলেন, সেই বৃক্ষের হাত ধরে জন্ম নিয়েছিল ঘসিটি বেগম, রায়দুর্লভ, ইয়ার লতিফ, মীর জাফর, মিরন, মীর কাসিম থেকে শুরু করে আরও বহু সংখ্যক বেঈমান, বিশ্বাসঘাতক এবং মোনাফেকের। এর ফলে কি হলো, বাংলার যে হাজার বছরের বৃত্ত এবং বৈভব, এগুলো স্মরণ করলে না ভীষণ রকম মন খারাপ হয়ে যায়। বাংলাদেশ যখন মসলিন তৈরি করত, বাংলাদেশ যখন চিনি উৎপাদন করত, সেই সুলতানি আমলে, নবাবী আমলে, মানে আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান, সিরাজউদ্দৌলার জমানাতে পৃথিবীর সবচেয়ে বেশি সুন্দর এবং চমৎকার চিনি উৎপন্ন হতো বাংলাদেশে। বাংলাদেশের লবণ ব্যাপকভাবে রপ্তানি হতো। আর আমাদের যে বস্ত্র, টেক্সটাইল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট টেক্সটাইল ইন দ্য ওয়ার্ল্ড, এবং এর মধ্যে যে ওয়ার্ল্ড হেরিটেজ, বস্ত্রের যে ইতিহাস, সেই ইতিহাসের মধ্যে মানব জাতির ইতিহাসের সবচেয়ে সেরা যে বস্ত্র, সেটা হলো মসলিন। তা আবার বাংলার মসলিন, ভারতের নয়। এটাই বাংলাদেশ উৎপন্ন হতো। তো এই যে শিল্প, কল কারখানা, তারপর অর্থনীতি, আপনি যদি চিন্তা করেন যে মুঘল জমানা পর্যন্ত সারা পৃথিবীর যে জিডিপি, আওরঙ্গজেবের জমানার কথা বলি, সারা পৃথিবীর জিডিপির 35% জিডিপি ছিল ভারতবর্ষে। আর মুঘলদের যে জিডিপি, মুঘল রাজদরবারের যত ট্যাক্স, তার অলমোস্ট 40% আসতো বাংলা থেকে। সেই বাংলা যারা বিদেশিদের হাতে তুলে দিয়েছেন, আমরা মীর জাফর এদেরকে গালাগাল করি, কিন্তু যে রবার্ট ক্লাইভের কারণে ঘটনা ঘটলো, এবং যে রবার্ট ক্লাইভের কারণে 200 বছর টানা 200 ইয়ার্স আমরা পরাধীন থাকলাম, ব্রিটিশ শাসনের অধীন থাকলাম, ঠিক সেইরকম আরেকটি ঘটনা ঘটে গেল 2000 সেই 23, 24, 25 সনে পিটার ডি হাস নামক একজন ব্যক্তির মাধ্যমে। পিটার ডি হাসের পরিণতিটা অনেকটা রবার্ট ক্লাইভের মতোই হয়েছে। অর্থাৎ রবার্ট ক্লাইভ এত বড় একটা বিজয় অর্জন করলো, কিন্তু তার যে নিয়োগকর্তা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের কাছ থেকে সে প্রশংসিত হলো না। তারা বলল যে তুমি বেইমানি করেছো, বিশ্বাসঘাতকতা করেছো, অনৈতিক কাজ করেছো, এবং নিজে ব্যক্তিগতভাবে অসততার পরিচয় দিয়েছো, পার্সোনালি কারাপ্টেড। এই জন্য ইংল্যান্ডে তার বিচার শুরু হলো, ইংল্যান্ডের আদালতে। লোকলজ্জার ভয়ে সে আত্মহত্যা করতে বাধ্য হলো। 2024 সনের যে পিটার হাস, সে কোন পর্যায়ে আসছে, আমেরিকাতে তার কর্মকাণ্ড নিয়ে কতটা তর্ক বিতর্ক হচ্ছে, তার দুর্নীতি নিয়ে কীভাবে কথাবার্তা হচ্ছে, এটা হয়তো আর কিছুদিন পরে জানা যাবে। কিন্তু ইতিমধ্যে কতগুলো বিষয় বলে নেই। সেটি হলো, যেদিন থেকে পিটার ডি হাস বাংলাদেশে আসলেন, অঢেল অর্থ, ডোনাল্ড ট্রাম্প বলেছেন প্রায় $40 মিলিয়ন বা $47 মিলিয়ন আমেরিকা খরচ করেছে রেজিম চেঞ্জে, এবং এর পুরো টাকাটাই পিটার হাসের হাত দিয়ে এই বাংলাদেশে খরচ হয়েছে বলে ধারণা করা হয়। আবার বলছি, ধারণা করা হয়। টাকা এসেছে ইউএসএআইডির মাধ্যমে, টাকা এসেছে বিভিন্ন এনজিওর মাধ্যমে, বিভিন্ন
এনজিও এগুলোকে আবার বিভিন্ন গণমাধ্যম, পত্রপত্রিকা, সাংবাদিক, বুদ্ধিজীবী, বিভিন্ন এনজিও, তারপরে গবেষণা প্রতিষ্ঠান তাদেরকে অকাতরে অঢেল অর্থ দিয়েছে। যে সকল মানুষ ধরুন একটা প্রতিষ্ঠানে চাকরি করে, বেতন পায় সাকুল্যে লাখখানেক টাকা, তো দেখা গেল সে সকল মানুষ সেই বছরে কোটি টাকা খরচ করে বিদেশ ভ্রমণ করছেন। কোটি টাকা বলে ভুল হবে, কোটি কোটি টাকা। আজ এই দেশে, কাল ওই দেশে। বাংলাদেশের 5 তারকা হোটেলগুলোতে সমস্ত হোটেল বুক করে তারপর 3-4 হাজার লোক নিয়ে 4 দিন 5 দিন বসে একের পর এক অনুষ্ঠান করে যাচ্ছেন। অনেক শিল্পী গান বানাচ্ছেন, গান গাইছেন। তো এই কাজগুলোর পেছনে না একটা টাকা ছিল, সেটা আমেরিকার টাকা এবং সেটা পিটার ডি হাস সেই টাকা দিয়েছেন। টাকা দিয়েছেন তিনি রাজনৈতিক দলগুলোকে, রাজনৈতিক ব্যক্তিবর্গকে এবং যারা ন্যারেটিভ তৈরি করে তাদেরকে। এর ফলে শেখ হাসিনার পতনের বছর খানেক আগে মানে আমেরিকান দূতাবাস বলতে গেলে একটা কিবলা হয়ে গেল রাজনীতিবিদদের। ওখানে যেতে হবে, ওখানে খেতে হবে, পিটার ডি হাসের সঙ্গে ছবি তুলতে হবে। এবং তার যে ভূমিকা পিটার ডি হাসের, ঠিক ওই যে বললাম রবার্ট ক্লাইভ যেভাবে করেছিলেন 1753, 54, 55 এই সময়ের দিকে, তো একই 2022, 23, 24 সনে এই পুরো সময়টাতে পিটার ডি হাস প্রায় একই ভূমিকা পালন করেছেন। যে ভূমিকা 3 থেকে 4 বছর সময় ব্রিটিশ যে MI6 এর যে প্রধান, তিনি আলাদাভাবে নিয়োগ দিয়েছিলেন কর্নেল লরেন্স অফ অ্যারাবিয়াকে সেই মধ্যপ্রাচ্যে অটোম্যান সাম্রাজ্যকে তছনছ করে দেওয়ার জন্য। এবং সেই অটোম্যান সাম্রাজ্য তিনি যত সফলতার সঙ্গে লরেন্স অফ অ্যারাবিয়া করেছিলেন, সেটার একটা সিনেমা হয়েছে, দ্য লরেন্স অফ অ্যারাবিয়া। তো সেইরকমভাবে এ যুগের যে পিটার হাস, সেই পিটার হাসও ওইরকম একটা ওয়েব তৈরি করে ফেলেছিলেন 2023, 24, 25 সনে, 24 সনে। ফলে কি হলো, সবাই তার কাছে ছুটছেন। এবং একটা অনুষ্ঠানে, মানে আমি যেহেতু তখন আওয়ামী লীগ করি না, বিএনপি করি, তখন টেলিভিশনে গিয়ে বিএনপির ব্যাপারে কথা বলতে হতো। আওয়ামী লীগের লোকজন খোঁটা দিতেন যে এই তোমরা বা আপনারা কি করতে পারবেন, আপনাদের তো সর্বোচ্চ ক্ষমতা পিটার ডি হাস, এর বাইরে তো আপনারা যেতে পারেন না, আপনাদের আর কোনো ক্ষমতা নেই, আর কোনো উৎস নেই। তো যাই হোক, এরকম একটা দেশ টিভির একটা অনুষ্ঠানে হঠাৎ করে বলে ফেলছিলাম যে আরে আওয়ামী লীগের লোকজন আমাদেরকে যেভাবে মারছে, পিটাচ্ছে, আমাদেরকে যেভাবে ভয় দেখাচ্ছে, সেখানে পিটার ডি হাস এসে আমাদেরকে রক্ষা করার চেষ্টা করছেন, আমাদের পাশে দাঁড়াচ্ছেন, নির্যাতিত হচ্ছেন। তো সেক্ষেত্রে আমরা যে এখনও তাকে আব্বা ডাকিনি, এটাই তো ভাগ্যের ব্যাপার। আব্বা ডাকলে আপনারা কী করতেন? এটা ভীষণ রকম একটা মর্মান্তিক স্যাটায়ার ছিল। কথা বলতে বলতে আমি নিজে প্রচণ্ড হেসেছিলাম। আমি টেলিভিশনে সাধারণত হাসি না, কিন্তু সেদিন প্রচণ্ড হেসেছিলাম। আর আমার সঙ্গে যারা অতিথি ছিলেন, উপস্থাপিকা ছিলেন, সে যে কী একটা বিশ্রী হাসার একটা অবস্থা, টেলিভিশনে এরকম কোনো দৃশ্য আমি কখনো দেখিনি। যাই হোক, সেই পিটার ডি হাস সফল বিপ্লবের পর তিনি বিপ্লবের সময়টাতেই তিনি যে কাজটি করলেন, আপনাদের মনে আছে যে তিনি একদিকে শেখ হাসিনার পতনের জন্য তার প্রতিপক্ষ সবার সঙ্গে বৈঠক করছেন, আর অন্যদিকে শেখ হাসিনাকে চাপে রাখার জন্য সেই বিমান বোয়িং কোম্পানির যে ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে নিয়ে তিনি বিমানের বোর্ড অফ ডিরেক্টরসের সঙ্গে দেখা করেছেন, যাতে ব্যবসাটা পাওয়া যায়। এবং দেখুন, যে ব্যবসাটা শেখ হাসিনা দেননি, এই পিটার ডি হাস যে ব্যবসাটা নিয়ে এসেছিল, সেই ব্যবসাটা শেখ হাসিনা দেননি। যদি দিতেন হয়তো ভিন্ন ইতিহাস হতো। সেই ব্যবসাটা কিন্তু ইউনূস সাহেব দিয়েছেন, প্রাথমিক চুক্তি করেছেন, আর চূড়ান্ত চুক্তি করেছেন জনাব তারেক রহমান আমেরিকান বোয়িং কোম্পানির সঙ্গে, যেটা শুরু হয়েছিল পিটার ডি হাসকে দিয়ে। পিটার ডি হাস যে তেল কোম্পানিতে এখন চাকরি করছেন, এক্সন মোবিল সম্ভবত, এই কোম্পানিটিকে সমুদ্র উপকূলে তেল এবং গ্যাস অনুসন্ধানের জন্য
কাজ দিয়েতে আমেরিকার পক্ষ থেকে প্রচণ্ড প্রেশার ছিল, কিন্তু শেখ হাসিনা এদেরকে ঘুরিয়েছেন, কাজ দেননি। না, এরকম কোনো কোম্পানিকে দেওয়া যাবে না। এর কারণে আমরা ইতিপূর্বে শেভরনকে একচিটে মার্কিন কোম্পানি দিয়ে ভীষণ রকম বিপদে পড়েছি। কানাডিয়ান কোম্পানিকে আমরা দিয়েছি। আমেরিকার সেই কোম্পানি বলতে গেলে পুরো মার্কেট থেকে অন্যান্য যে সকল বিদেশি কোম্পানি আছে তাদেরকে আউট করে দিয়ে পুরো সরকারকে জিম্মি করে এখন বসে আছে টিল নাও। মানে আমাদের যে জ্বালানি সেক্টরটা বলতে গেলে এখানকার মাফিয়া এখন শেভরন। এখন শেভরন, একদিকে আমরা শেভরনের কাছে বিক্রি হয়ে আছি, অন্যদিকে একজন মোবিলের কাছে যদি বিক্রি হয়, এবং শেভরন নিয়ে মানে শেভরনের যে কত ক্ষমতা, জ্বালানি সেক্টরে যারা আছেন তারা বুঝতে পারেন। আমি যখন এমপি ছিলাম, আমার নির্বাচনী এলাকাতে একটি যাকে বলা হয় গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছিল, এবং সেটি শেভরন খনন করেছিল। তো তখন আমি টের পেয়েছিলাম যে এদের ক্ষমতা কোন পর্যায়ে। 2-4 জন 10 জন মন্ত্রী এমপি তারা আর মানে যদি হাতির পায়ে পাড়িয়ে মেরে ফেলে প্রকাশ্যে, তবুও এদেরকে এক ঢোক পানি খেতে হবে না, এতটা শক্তিশালী তারা এই বাংলার জমিনে। প্রধানমন্ত্রীকে তারা পাত্তা দেয় না, নট প্রধানমন্ত্রী। তো সেই শেভরনের মতো কোম্পানিকে নিয়ন্ত্রণ করা, তারপরে আবার শেভরনের ছোট ভাই একজন মোবিলকে কাজ না দেওয়া, বিভিন্ন কারণে শেখ হাসিনার সঙ্গে আসলে পিটার ডি হাসের যে খেলাধুলা, যে ইরানের সঙ্গে এখানে আমেরিকা করছে, একদিকে আক্রমণ করছে আর একদিকে বন্ধুত্ব করার চেষ্টা করছে। ইরান যেটা মেনে নেয়নি, ঠিক ইরানের মতো শেখ হাসিনাও একইভাবে পিটার ডি হাস এবং আমেরিকার এই দ্বৈত আচরণ সে মেনে নেয়নি, ফলে তাকে যেতে হয়েছে। তো যারা আসছে তাদের সঙ্গে পিটার ডি হাসের, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে তো তার ভীষণ ক্ষমতা ছিল। এই সরকার আমলে কয়েকবার তিনি আসছেন, এখন কোথায় আছেন আমি জানি না। তবে তিনি যা করে গেছেন, যে বিষ বাষ্প বাংলাদেশে তৈরি করে গেছেন, যে বিভেদ এবং বিসংবাদ তৈরি গেছেন, যে স্বাধীনতার উদিত সূর্যকে পরাধীনতার শৃঙ্খল দ্বারা তিনি ঢেকে দিয়েছেন, পরাধীনতার পর্দা দ্বারা তিনি ঢেকে দিয়েছেন, আর শৃঙ্খল দ্বারা তিনি বেঁধে রেখেছেন, সূর্য যেন উঠতে না পারে, সূর্যের আলো যেন আমরা, স্বাধীনতার আলো যেন আমরা না পাই। ফলে আমাদের স্বাধীনতার যে মহান মুক্তিযুদ্ধের 71 সনের যে গৌরবময় ইতিহাস, সেই ইতিহাস পিটার ডি হাসের কারণে এখন 47-এ চলে গেছে। আর কদিন পরে হয়তো আরও পিছনে চলে যাবে, আরও পিছনে চলে যাবে। 1757 সনের 23শে জুন বলবে এটি আমাদের স্বাধীনতা দিবস, ইংরেজরা এই দিন স্বৈরাচারী সিরাজউদ্দৌলার হাত থেকে রক্ষা করেছিল, এবং রবার্ট ক্লাইভ আমাদের জাতির পিতা। এইরকম বেইমান তৈরি হতে আমাদের দেশে খুব বেশি সময় লাগবে না। আর বললাম যে পিটার ডি হাসকে জাতির কি বলবেন আপনি? এই যে পিটার ডি হাস বা পিটার ডি হাসের মতো অতীতে যারা ছিল, রবার্ট ক্লাইভ, একটু পড়ে দেখেন ইতিহাস। বারবার একই ঘটনা একইভাবে ঘটে। আমাদের দেশের বর্গীয় আন্দোলন, আমাদের দেশের বর্গীয় আক্রমণ, আমাদের দেশে যে ডাকাতদের উপদ্রব, পর্তুগিজ জলদস্যু থেকে শুরু করে যা কিছু 1757 সনের পরে এই বাংলায় আঘাত এনেছে, সব কিছুই ওই শুরু হয়েছিল পলাশীর যুদ্ধের পরাজয়ের মাধ্যমে। তো আমরা আসলে কি হারিয়েছি, আর আমরা কি পেয়েছি, অথবা আমরা কি পরাজিত করেছি আর কি অর্জন করেছি, এটি যদি আপনাকে বুঝতে হয় তাহলে পিটার ডি হাসের অপারেশন 007 এটা বুঝতে হবে এবং তাকে মূল্যায়ন করতে হবে। তাহলে বুঝতে পারবেন যে এই যে আজকের যে ভিডিওটি করছি, আফটার 1 ইয়ার 2 ইয়ার আপনি বুঝতে পারবেন যে কত ধানে কত চাল। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।